দশম শ্রেণীর পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশটির দেখো এর আগের ভিডিওগুলোতে আমি পরপর চারটের প্রশ্ন আলোচনা করেছি, চারের দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়ে গেছে। আজকে দেখো তিনটে প্রশ্নের উত্তর আলোচনা করব। 5 নম্বরে রয়েছে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। উদ্ধৃতাংশটির আলোকে বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতিবোধের পরিচয় এখানে কিভাবে ফুটে উঠেছে তা আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা এর উত্তরটা শুরু করব কিভাবে না, এখানে বক্তা হচ্ছেন শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশটির কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র সিরাজউদ্দৌলা স্বয়ং। তিনি তার সভাসদদের উদ্দেশ্য করেই কিন্তু এই ধরনের মন্তব্য করছেন। সেখানে মূলত যারা নবাবের বিরুদ্ধে ব্রিটিশ শাসকের সঙ্গে হাত মিলিয়ে নানানভাবে চক্রান্তে বা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, যারা ইতিহাসের পাতায় পরবর্তীকালে বিশ্বাসঘাতক হিসেবে পরিগণিত হয়েছিলেন, অর্থাৎ তার সভায় উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, মির্জাফর প্রমুখকে উদ্দেশ্য করে কথা বলছেন। তা এটা এখানে আমাদের প্রসঙ্গক্রমে প্রশ্নের মধ্যে না থাকলেও বলতে হবে। কেন না, এখানে কেন তিনি হিন্দু মুসলমান এই প্রসঙ্গটা আনতে গেলেন, বা এই বোধটাকে অতিক্রম করে দেশপ্রেম বা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কেন প্রচার করতে গেলেন, বলতে গেলেন, এই কারণে কিন্তু আমাদের প্রথমে উত্তরটা এভাবে শুরু করতে হবে। তাই এরপরে আমরা কি বলবো না, নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসেন, সেই সিংহাসনে অধিষ্ঠিত হওয়াটা যে খুব সহজভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল তা কিন্তু নয়। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরে বা সাম্রাজ্য পরিচালনা যখন থেকে শুরু করেছেন তখন থেকেই তাকে ঘরে বাইরে নানান রকম দ্বন্দ্ব বা তার সভাসদদের চক্রান্তের সম্মুখীন হতে হয়েছে। ফলে তার সাম্রাজ্য পরিচালনাটা যে শুরু থেকেই খুব সুস্থিরভাবে বা খুব নির্বিঘ্নে তিনি সাম্রাজ্য পরিচালনা করতে পেরেছেন তা কিন্তু আমরা দেখি না। এরপরে কি না, নবাব একে একে গোপন সূত্রে তথ্য সংগ্রহ করে জানতে পারেন তার সভাসদদের তারই বিরুদ্ধে তার সাম্রাজ্য কিভাবে মানে ভুলুণ্ঠিত করা যায়, তার চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। তখন এই সমস্যাটাকে কিন্তু সিরাজ কোনোভাবেই তার ব্যক্তিগত সমস্যা বলে মনে করেননি, কারণ তিনি এটা বুঝেছিলেন যে তার সভাসদেরা ব্রিটিশ শাসকের সঙ্গে হাত মিলিয়ে যেটা করতে চলেছেন তাতে কিন্তু তার তার চরম সর্বনাশ বা ক্ষতির থেকে বড় কথা সেই বিপদটা ছিল স্বদেশের বা স্বজাতির বিপদ। এ কারণেই সেই বহিঃশত্রু ইংরেজদের ক্ষমতা দখলের স্বপ্নকে তিনি ব্যর্থ করতে চেয়েছিলেন। নিজে বুঝেছিলেন যে হয়তো তিনি তাদেরকে একদম নির্মূল করতে পারবেন না, ব্রিটিশ শাসককে একেবারে উৎখাত করতে পারবেন না, এই ধরনের একটা সন্দেহ তার মনের মধ্যে সবসময়ের জন্যই কাজ করছিল ঠিকই। কিন্তু এই নাটকের মধ্যে বা নাট্যাংশের মধ্যে আমরা দেখব যে নবাব একটা বড় প্রচেষ্টা নিয়েছেন যে তার সভাসদদের সংঘবদ্ধ করে আবার তাদের মধ্যে হারিয়ে যাওয়া দেশপ্রেম জাগিয়ে তুলে যদি তাদেরকে একত্রিত করে তিনি একটা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বড় সড় প্রতিরোধ গড়ে তুলতে পারেন। তাই তিনি কি করলেন না, ন্যায় অন্যায় বিচার বা ভেদাভেদ সব ভুলে গিয়ে সবাইকে দেশের স্বাধীনতা রক্ষা করাবার জন্য বা লড়াই করবার জন্য তিনি তার সভাসদদের সবাইকে আহ্বান জানালেন। মানে এটা ঠিক যে অনেকেই লোভের বশবর্তী হয়ে, মোহের বশবর্তী হয়ে অনেক রকমের অন্যায় কার্যে প্রবৃত্ত হয়, কিন্তু সিরাজ এটা বুঝেছিলেন যে যদি সেই সমস্ত মানুষের মনের মধ্যে আবার হারিয়ে যাওয়া দেশপ্রেম কোনোভাবে জাগ্রত করা যায় তাহলে সমস্ত রকম লোভ লালসা ভুলে কিন্তু সেই মানুষই পারে মানে একদম ঝাঁপিয়ে পড়তে দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। এ কারণেই বা এটাও ঠিক যে যদি কোনোভাবে এই সিরাজ বুঝেছিলেন যে ব্রিটিশ শাসকেরা যেভাবে তাদের সমস্যায় ফেলতে চলেছে, যেভাবে আঘাত হানতে চাইছে, এই আঘাতের প্রভাব হিন্দু মুসলিম
কোনো ভেদাভেদ বিচার না করেই কিন্তু সকলের ওপরেই পড়বে। বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এবং এই ধরনের পরিস্থিতির পেছনে মূলত দায়ী যারা, সেখানেও কিন্তু কোনোভাবে হিন্দু মুসলিমের বিচার করা যাবে না। সে ভিত্তিতেই তাই তিনি তার সভাসদদের মধ্যে মির্জাফর বা সবাইকেই উদ্দেশ্য করে বলেছেন, তার মধ্যে মূলত মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ প্রভৃতিকে হিন্দু বাংলাকে প্রভৃতিকে উদ্দেশ্য করে বলছেন যে বাংলাকে হিন্দু কিংবা মুসলমানের হিসেবে যেন তারা বিচার না করে, শুধুমাত্র মাতৃভূমি, স্বদেশ ভূমি বলে বিবেচনা করেই যেন তারা সংঘবদ্ধ হয়। তা এভাবেই উপস্থিত সভাসদদের কাছে একজন নিজেকেও স্বজাতীয় হিসেবে প্রতিপন্ন করতে চেয়েছেন, সেখানে তিনি মুসলমান হিসেবে নিজেকে কিন্তু প্রতিপন্ন করতে চাননি। এভাবেই আমরা দেখি যে জন্মভূমিকে রক্ষা করার জন্য ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সিরাজ সম্প্রীতি ও দেশপ্রেমের একটা বার্তা তার সভাসদদের মধ্যে বইয়ে দিতে চেয়েছেন। তাই এভাবেই আমরা তার সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ ও দেশপ্রেমের পরিচয় পাই। এর পরের প্রশ্ন দেখো 6 দাগে, সিরাজউদ্দৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তাই এর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা আগেই বলবো যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌল্লা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন সিরাজউদ্দৌল্লা। পুরো নাট্যাংশটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি সিরাজের বিভিন্ন রকমের উপস্থিতি, বিভিন্ন রকম ভাবে তার মনোপ্রকৃতির বহিঃপ্রকাশ। পুরো নাট্যাংশটার মধ্যে কিন্তু আমরা সিরাজ কেন্দ্রিক কাহিনী প্রবাহিত হতে দেখি। তা এখানে প্রথমেই আমরা তার চরিত্রের একটা দিক তুলে ধরতে পারি, সেটা হচ্ছে প্রথমেই তুলে ধরতে চাই যে দুর্বল মানসিকতার অধিকারী হলেও তিনি সব সময়ের জন্যই যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং যে কোনো প্রতিকূলতাকে খুব কঠোরভাবে বা বলা চলে উপস্থিত বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। খুব কঠোরভাবে না পারলেও তিনি তার উপস্থিত বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তিনি কিন্তু দুর্বল মানসিকতার মানুষ, এটা কিন্তু আমরা কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির মধ্যেই লক্ষ্য করেছি। কেননা যখন আমরা কোনো একটা টেক্সটের কোনো একটা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করতে যাব, তখন কিন্তু সেই চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে নির্দিষ্ট একটা জায়গা ধরে যে তার চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা কিন্তু হয় না। যে কেন্দ্রীয় চরিত্র, তার চরিত্র বৈশিষ্ট্য কিন্তু পুরো কাহিনীর মধ্য দিয়ে ফুটে ওঠে। তা সেই ভিত্তিতে এটা বোঝানোর জন্যই বললাম। তা সেই ভিত্তিতে আমরা যে পয়েন্টটা আলোচনা করছিলাম যে দুর্বল মানসিকতার অধিকারীর পরিচয়টা আমরা পাই কাহিনী শুরুতেই, যেখানে দেখা যাচ্ছে যে ওয়াটসকে শুধুমাত্র তিনি কিছুটা ভর্ৎসনা করছেন, কিছুটা সচেতন করছেন, কিছুটা তাকে সতর্ক বার্তা দিচ্ছেন, দিয়ে তাকে বিতাড়িত করলেন, আর তাকে কোনোভাবে শাস্তি বিধান করতে পারলেন না। সভাসদেরা তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছেন, সে বিষয়ে তিনি তাদের কাছে তথ্য প্রমাণও তুলে ধরে তাদেরকে তারা যে একটা অন্যায় কাজে লিপ্ত হয়েছেন এটা তিনি তাদের কাছে প্রমাণ করলেন, তবুও তিনি কিন্তু তার সভাসদদের কোনো শাস্তি বিধান করলেন না। এমনকি কাহিনী শেষ পোর্শনে আমরা দেখি, শেষ অংশে দেখি যে ঘোষেটি বেগম যেভাবে সিরাজের মুখের ওপরে সিরাজকে অভিসম্পাত করে চলেছেন, সিরাজের ক্ষতি সাধনের জন্য তিনি সিরাজের প্রাসাদে বসেই একদম তৎপর হয়ে উঠেছেন, সেই পরিস্থিতিতেও কিন্তু ঘোষেটি বেগমের প্রতি কোনোভাবে কঠোর হতে পারলেন না। তাহলে এটা তার দুর্বল মানসিকতারই পরিচয়। কিন্তু আমরা দেখি কাহিনী শুরু থেকে তিনি ওয়াটসকে হয়তো ঘোরতর শাস্তি বিধান করেননি, কিন্তু তিনি কি করেছেন না, যে সংসর্গে থাকলে তার সভাসদেদের মানসিক বিকৃতি আরও প্রবলভাবে ঘটতে পারে, সেই সংসর্গটাকেই তিনি তার সাম্রাজ্য থেকে বিতাড়িত করার চেষ্টা করলেন। এরপরে তিনি কি করেছিলেন না, সভাসদদের বুঝেছিলেন যে তারা তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে ঠিকই, কিন্তু তিনি তাদের মধ্যে কিভাবে আবার হারিয়ে যাওয়া দেশপ্রেম জাগিয়ে তোলা যায় সেই চেষ্টাটাই করেছেন। সেই মুহূর্তে তিনি উপস্থিত বুদ্ধি দিয়েই এই কাজটা করেছিলেন, যে তিনি বুঝেছিলেন যে কোনোভাবে তার সভাসদদের শাস্তি বিধান করে তিনি তার সাম্রাজ্য রক্ষা করতে পারবেন না। তাই তিনি একটা শেষ চেষ্টা স্বরূপই এটা করেছিলেন,
এটা ক্ষমা করে দেওয়া বা তাদের অন্যায়টাকে মার্জনা করে দেওয়ার পেছনে যে পুরোপুরি তার দুর্বলতা ছিল তা কিন্তু নয়। এটা তার একটা প্রচেষ্টা যে তাদেরকে ক্ষমা করেছেন, এটা তিনি তাদের অবগত করালেন এবং তাদেরকে সঙ্গবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানালেন। সেখানেও কিন্তু তার আমরা একটা উপস্থিত বুদ্ধির বড় পরিচয় পাই। আচ্ছা, এরপরে তার চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে যেটা ফুটে ওঠে যে দেশাত্মবোধ। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে সাম্রাজ্য পরিচালনাটাকে যে খুব সুষ্ঠুভাবে করতে পেরেছেন তা নয়, তিনি প্রতি পদে পদে বাধা পেয়েছেন। কিন্তু বাধা পান, যে প্রতিকূলতারই সম্মুখীন হন, যেভাবেই তিনি বিপদে পড়ুন, যেভাবেই তিনি অপমানিত হন, অসম্মানিত হন সভাসদদের কাছ থেকে, কোনো ক্ষেত্রটাকেই তিনি ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরেননি বা ব্যক্তিগত পরাজয় বা তার ব্যক্তিগত একটা দুর্বলতা হিসেবে তিনি দেখেননি। তিনি কিন্তু একটা বড় দৃষ্টি নিয়ে সমস্ত সমস্যার বিচার করার চেষ্টা করেছেন যে যেটা ঘটতে চলেছে তাতে তার ব্যক্তিগতভাবে ক্ষতি অতিক্রম করে অন্য কিছু হতে চলেছে, সেটা হচ্ছে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হতে চলেছে। এই কারণেই তিনি মানে তার কাহিনীর মধ্যে আমরা দেখবো যে তার সভাসদরা অন্যায় লিপ্ত হওয়া সত্ত্বেও তাদের অন্যায় মার্জনা করে তাদেরকে আবার সঙ্গবদ্ধ হওয়ার জন্য হিন্দু মুসলমান দ্বন্দ্ব বা সমস্ত রকম বিভেদ ভুলে সমস্ত রকম অন্যায় ভুলে তিনি দেশাত্মবোধ জাগানোর চেষ্টা করেছেন এবং প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছেন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে। এছাড়াও আমরা দেখি একটা সাম্প্রদায়িক মুক্ত মনের পরিচয় তার মধ্যে, যে তিনি নিজেকেও কোনোভাবে মুসলিম হিসেবে প্রতিপন্ন বা কোনোভাবে কোনো ধর্মীয় মানুষ হিসেবে প্রতিপন্ন করতে চাইছেন না, বা তার সভাসদেরও যখন তিনি সংঘবদ্ধ করতে চাইছেন তখন হিন্দু মুসলিমের মিলিত একটা প্রতিরোধ তিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে গড়ে তোলার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছেন। তাছাড়া আমরা তার আরেকটি বৈশিষ্ট্য দেখি যে তিনি কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত যখনই যেভাবেই তিনি তার সভাসদদের কাছে অসম্মানিত বা এক প্রকার বলা চলে যে সমালোচিত হয়েছেন, মুখের উপরে যে তারা নবাবের সমালোচনা বা তার নবাবের অসম্মান করতে দ্বিধাবোধ করেনি, এর জন্য যেমন তাদের প্রতি যতটা কঠোর হওয়া যায় ততটা তিনি হয়েছেন, কিন্তু তিনি আত্মসমালোচনাও করেছেন। এটা হয়তো তার সভাসদদের আবার পাশে পাওয়ার একটা প্রচেষ্টাও হতে পারে। তা সেখানে আত্মসমালোচনা করে তিনি কি করেছেন, তারা যার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, যারা চক্রান্তকারী, তাদের যেমন ভুল, তাদের অন্যায়গুলো যেমন সকলের সামনে তুলে ধরেছেন, তেমনি তিনি নিজের অন্যায়ও মানে নির্দ্বিধায় সকলের কাছে স্বীকার করেছেন, যাতে করে মানে দুটো ক্ষেত্রেই যারা চক্রান্তে লিপ্ত হয়েছে তারাও এবং সিরাজ নিজেও নিজেকে যেন তাদের সঙ্গে সঙ্গবদ্ধ করে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন। তো পুরো নাট্যাংশের মধ্যে কিন্তু সিরাজকে আমরা এভাবে নানান ঘটনার মধ্য দিয়ে পাই। আচ্ছা, এরপরে দেখো শেষ প্রশ্নটা, দুর্দিন না সুদিন এই লাইনের বক্তাকে। তাই এই লাইনের বক্তা হচ্ছেন তোমার যে আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘোষেটি বেগম, যিনি কিনা সিরাজের মাতৃসম বা মাসি স্থানীয় হয়ে থাকেন। আর দুর্দিন ও সুদিন বলতে এখানে কি বোঝানো হয়েছে, আমরা এই কাহিনীর মধ্যে দেখি যে সিরাজের সিংহাসনের অধিষ্ঠান খুব সুষ্ঠুভাবে হয়নি। কেননা আলীবর্দী খান মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন আলীবর্দী খান প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা। তা এক্ষেত্রে সিংহাসনে অধিষ্ঠানের ব্যাপারে বা নবাবের আসনে বসার ব্যাপারে আলীবর্দী খাঁর জ্যেষ্ঠা কন্যা ঘোষেটি বেগমের ইচ্ছা ছিল যে তিনি নিজে নিঃসন্তানা ছিলেন, কিন্তু তার ইচ্ছা ছিল যে তার পালিত পুত্র শওকত জংকে সিংহাসনে বসানো হোক। সেই ইচ্ছা যখন পূর্ণ হয় না ঘোষেটি বেগমের, তখন থেকে এবং যখন সিংহাসনে সিরাজকে নবাব হিসেবে বসানো হয় বা আলীবর্দী খানের পরবর্তী সময়ে বসানো হয়, তখন থেকেই ঘোষেটি বেগম কোনোভাবেই সিরাজকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। তিনি সেই সময় থেকেই প্রতিহিংসা পরায়ণ হয়ে কি করেছিলেন না, সিরাজের সভাসদ মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ বেদের সঙ্গে চক্রান্তে, সিরাজের বিরুদ্ধে চক্রান্তে বা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এটা সিরাজউদ্দৌলা কিন্তু গোপন সূত্রে জানতেও পেরেছিলেন। এছাড়া ঘোষেটি বেগমের মধ্যে এত ঐশ্বর্যের দম্ভ ছিল যে এত তার মধ্যে ঔদ্ধত্য তৈরি হয়েছিল,
ফলে সিরাজ কি করেছিলেন, পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য যখন তিনি দেখছেন যে ব্রিটিশরা খুব সক্রিয় হয়ে উঠছে, তাদের প্রতিরোধ গড়ে তোলাটাই আগে একটা মানে তার সাম্রাজ্যের একটা প্রথম করণীয় বিষয়। সেখানে অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ মীমাংসার জন্য তিনি কি করেছিলেন, ঘোষেটি বেগমের মতিঝিল অধিকার করে ঘোষেটি বেগমকে এক প্রকার নজরবন্দি করেই রেখেছিলেন তার নিজের প্রাসাদে। তা এক্ষেত্রে ঘোষেটি বেগম আরও মানে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন নবাবের ওপর, সিরাজউদ্দৌলার ওপর। নানানভাবে তার মানে ক্ষতি সাধন করার চেষ্টাও করেছেন এবং তাকে অভিসম্পাত দিয়ে তার মন আরও ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, তাকে অনেক দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছেন। তাই এক্ষেত্রে ঘোষেটি বেগমকে কিন্তু কোনোভাবেই মানে অসম্মানিত করতে পারেননি সিরাজ, বা অসম্মান করতে চাননি। আর ঘোষেটি বেগম উল্টো দিকে মনপ্রাণে চেয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ যেন কাশিম বাজার আক্রমণ করে এবং ব্রিটিশ বাহিনী মুর্শিদাবাদ আক্রমণ করাটাকেই সিরাজের চোখে দুর্দিন হলেও ঘোষেটি বেগমের চোখে কিন্তু তা সুদিন হয়ে উঠেছে। কেননা সিরাজের অবনতি বা পতন, তার সাম্রাজ্যের ধ্বংস, এটাই ছিল তার একমাত্র কাম্য ঘোষেটি বেগমের কাছে। তাই দুর্দিন মানে যে জিনিসটা সিরাজের কাছে হয়তো দুর্দিন, সিরাজের ব্যক্তিগত সূত্রে নয়, সিরাজ এটাকে জাতির সূত্রে, বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার সূত্রে দুর্দিন বলে মনে করেছেন, সেটা তার মাতৃসম মাসিস্থানীয় ঘোষেটি বেগমের কাছে সুদিন হিসেবেই পরিগণিত হয়েছে। তাহলে এই তিনটে প্রশ্ন তোমরা এভাবেই উত্তরগুলো কাছাকাছি সব প্রশ্নেরই আলোচনা করো, তৈরি করো। তা টোটাল যে আমি 7টা প্রশ্ন সিরাজউদ্দৌলার উপরে আলোচনা করলাম, এর উপর থেকেই কিন্তু আশা করছি তোমরা একটা তো প্রশ্নের উত্তর লিখতে হয়, যে কোনো না কোনো একটা ঠিক কমন পাবে এবং লিখতেও পারবে।